সরকার ইচ্ছাকৃতভাবে ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়নি, এতে কোনো সন্দেহ নেই। আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে ইশরাককে শপথ নিতে না দেবার আইনগত ভিত্তিটা কি? আমরা তো কান্নার জায়গা আছে কোথাও গিয়ে, বলার জায়গা কোথাও গিয়ে, তারেক রহমানের তো সেটাও নেই। এবং আপনার অনুষ্ঠানটা যারা দেখছেন, এ ধরনের পরিবারগুলো যদি দেখে থাকেন, আমি আশ্বস্ত করছি যে প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করবে বিএনপি। বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার, সেক্ষেত্রে আপনার কাছে স্পেসিফিক জানতে চাওয়া যে আসলে কোন দিক থেকে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে এবং আপনারা কেন এটা ঠেকাতে ব্যর্থ হচ্ছেন? আমার কাছে এসছে, তার এই জায়গায় গুলি লেগেছে, জাস্ট মৃত্যু থেকে ফিরে এসছে। আমি ভিডিওটা আপনাকে দেখাবো পরে। বিএনপি যে অন্য দাবিগুলো করেছিল সেই জায়গাতে সরে এসেছে। দাবি থেকে সরে আসবে কেন? দাবি তারা কি নমনীয়তা কিছুটা, যেমন তারা 3 উপদেষ্টার পদত্যাগ, তারপর করিডোর, মানবিক করিডোর, আপনি একজন মানবাধিকার বিষয়ক তার উপদেষ্টা, সুতরাং এখানে তারা বলছিলেন যে তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হবে কিনা, সেই জায়গাটাও আছে। একই সাথে বন্দর ইস্যু আছে। এখন আবার নতুন করে বিরতির পর আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। ঢাকাবাসীর নেতৃত্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে, সবকিছু মিলে এই দাবিগুলোর আসলে বিএনপি কোনভাবে দেখছে? তারা কি কিছুটা নমনীয় হয়েছে? মেয়র ইস্যু এবং অন্য ইস্যু দুটোকে আমি আলাদা করছি। মেয়র ইস্যুটা আমি পরে উত্তর দিচ্ছি। অন্য যে বিষয়গুলো আপনি বললেন, মানবিক করিডোরের কথা বললেন, বন্দরের কথা বললেন, বিএনপি কোথাও কোনো বিবৃতি দিয়েছে যে আমরা এই দাবিগুলো থেকে সরে এসেছি? বিএনপি কোথাও বলেছে যে না ঠিক আছে সরকার আর যা করবে সব মেনে নেব, শুধুমাত্র ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে? দেখুন, 3 জন উপদেষ্টার পদত্যাগের যে দাবি, সেই দাবিগুলো, পদত্যাগের যে দাবিটা বিএনপি করেছে যে ইস্যুতে, পার্টিকুলার সেই ইস্যু কেন্দ্রিক যতক্ষণ থাকবে, দেশ বিরোধী কোনো ঘটনা যদি ঘটে উপদেষ্টাদের মাধ্যমে, কোনো উপদেষ্টাকেই বিএনপি তখন সমর্থন দিবে না। সেই উপদেষ্টার অফিসে বহাল থাকাটাও বিএনপি সমর্থন করবে না যদি তারা দেশ বিরোধী কোনো কিছুতে পা দেয় কিংবা সেটা করবার জন্য বড় ধরনের কোনো আয়োজন করে। অর্থাৎ আপনাকে সূক্ষ্মভাবে একটা লাইন টানতে হবে। যে একজন বলল না, বিএনপির পক্ষ থেকে দাবি ছিল যে নির্বাচনে নিয়ে তো আমি অস্বীকার করছি, নির্বাচনের নিরপেক্ষতার জন্য 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ, সেই বিষয়টা নিয়ে তো বিএনপি এখনো বলেনি যে এটা থেকে সরে গেছে। আমরা বলছি যে প্রথমত মানবিক করিডোরের যে বিষয়টা, সেটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে। এখন আমরা কি বলছি এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। মানবিক করিডোরই বলেন, বন্দরই বলেন, প্রথম কথাটা হচ্ছে যে এককভাবে সরকার এটা করে ফেলা, এটা আমরা সমর্থন করতে পারি না। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, শুধু বিএনপি না, বিএনপি বলছে যে অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনার ভিত্তিতে কিন্তু কাজগুলো করতে হবে। এবং বিএনপি অত্যন্ত দৃঢ়ভাবে মনে করে যে এই জাতীয় কাজগুলো করবার জন্য সবচেয়ে উপযুক্ত সরকার হচ্ছে নির্বাচিত একটি সরকার। নির্বাচিত সরকারের যে ম্যান্ডেট থাকে সেটা কিন্তু অনির্বাচিত সরকারের ম্যান্ডেট থাকে না। আমি কিন্তু অনির্বাচিত সরকার বলে ডক্টর ইউনূসের সরকারকে ছোট বা খাটো করছি না, আমি শুধু পার্থক্যটা বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করেছি। আমি বলতে চাচ্ছি এই সমস্ত কাজ করবার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে একটা নির্বাচিত সরকার। এখন কেউ যদি আপনার মানবিক করিডোর দেবার জন্য একেবারে ধনুভাঙ্গা পণ বেঁধে বসে, তাহলে তো সেক্ষেত্রে বিএনপি তখন তাকে সমর্থন করতে পারে না। সেই ক্ষেত্রে তার কার্যক্রমের কারণে, তার কর্মকাণ্ডের কারণে তার অফিসে থাকাটা উপযুক্ত নয় বলে বিএনপি মনে করে। কিন্তু কেউ যদি সরে আসে একটা অবস্থান থেকে এবং যেভাবে জনগণ চায় সেই প্রত্যাশা নিয়ে কাজটা করতে পারে, তাহলে অনেক সময় দেখা যায় যে দাবিটা যেটা ছিল সেটা পূরণ হয়ে যায়, তখন কিন্তু তাকে সরে যাওয়ার অপশানটা আসে না। কিন্তু এটা নিয়ে আমি কোনো কনক্লুসিভ বক্তব্য দিচ্ছি না, এটা সময় বলে দেবে। দেখুন, মানবিক করিডোর যদি রাজনৈতিক হয়ে যায় তাহলে তো ঝামেলা আছে নাকি? আমরাও তো মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশে যারা অসহায় অবস্থায় আছেন তাদেরকে তো আমরা এখানে আবাসন দিয়েছি, থাকতে দিয়েছি, আশ্রয় দিয়েছি, তাদেরকে আমাদের জীবনের সাথে আমরা মিশিয়ে নিয়েছি মানবিক কারণে। এখন মানবিক করিডোর বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানবিকের পেছনে রাজনৈতিক কি আছে এটা তো আলোচনার বিষয়। আমি সরকারকে কটাক্ষ করছি না, কাউকে দোষারোপ করছি না, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বারবার যারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আত্ম উৎসর্গ করছে, তারা তো যখন তখন যেটা যে চাইবে সেটা করতে দেবে না। সেখানে রাজনীতির যে খেলাটা আছে, ভূ রাজনৈতিক যে খেলাটা আছে, আন্তর্জাতিক যে খেলাটা আছে, সেটা বুঝে শুনে আলাপ আলোচনা করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করতে হবে, সেটা বন্দরই হোক কিংবা মানবিক করিডোরই হোক। এবার আসি আমাদের মেয়রের প্রশ্নে। এখানটাতে সরকার যেটা করেছে, এই জায়গাটা সরকার ভুল করেছে। সরকার ইচ্ছাকৃতভাবে ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়নি, এতে কোনো সন্দেহ নেই। আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে ইশরাককে শপথ নিতে না দেবার আইনগত ভিত্তিটা কি?
কেউ আমাকে দেখাক যেখানে আদালতের একটা রায় আছে, আদালতের রায় থাকা অবস্থাতে ইশরাক যদি শপথটা নেয়, এখানে আপনি ইশরাক কেন করলো, কিভাবে করলো, তার আর্জিতে পরিবর্তন কি আসলো, সেটা ভিন্ন কথা। আপনি আইনগত আলোচনা করেন, আপনি একাডেমিক আলোচনা করেন, হয়তো এমনও হবে যে কিন্তু আপনি তো আইনের মানুষই, এই কারণে কি এই কথা মানে আইনের দৃষ্টিতেই আপনি বলছেন? আমি তো বললাম যে আদালতের রায়টা আছে তাকে শপথ পড়ানোর জন্য, তাহলে সরকার কেন শপথটা পড়াচ্ছে না? তার মানে এই যে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে শপথ না পড়ানোটাকে তারা বাস্তবায়ন করতে চাইলো, এটা কিন্তু সদিচ্ছে না। দিস ইজ নট গুড ফর দ্য কান্ট্রি। কিন্তু এটা কি করতে পারে, না, মানে আমি তো আইনগতভাবে এটা বাধা আদালতে দিতে পারে যখন কিনা? একটা নির্দেশ থাকে তখন তো আপনি পারবেন না, সেটা আপনাকে পালন করতে হবে। কিন্তু সেটা আবার যখন আলোচনা বা বিতর্কের বিষয় হবে তখন আবার আদালতে আবারও যেতে হবে। কিন্তু আমি বলছি যে ইশরাকের তারা যে পয়েন্টগুলো নিয়ে আসে অনেক সময়, যে আর্জিটা ছিল এরকম, পরবর্তীতে পরিবর্তন হয়েছে এরকম, সেটা তো একাডেমিক এবং আইনগত আলোচনা। কিন্তু আপনার যখন আদালতের একটা নির্দেশ থাকবে তখন আপনি কেন সেই জিনিসটা পালন করবেন না? আপনার আইনগত ভিত্তিটা কি শপথ না পড়ানোর ক্ষেত্রে? কোনো আইনগত ভিত্তি নেই, তারা কোনো সদুত্তরও দিতে পারছেন না, তারা সময়টা ক্ষেপণ করবার চেষ্টা করেছেন। আমি বলছি যে সরকার এক্ষেত্রে ভুল করেছে, এবং সরকার এক্ষেত্রে যেটা করেছে এটা কোনোভাবেই সাধুবাদ দেওয়ার মতো না, বরঞ্চ একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে। কেন আপনারা সেটা করবেন? আপনারাই তো মনে করেন যে আগের রেজিম যেটা করেছে সেটা সঠিক করেনি, এবং আমরা যদি একটা প্রক্রিয়াকে মানদণ্ড হিসেবে দেখি তাহলে পরবর্তী অবস্থান যদি ইশরাকের থাকে, তাহলে ইশরাক যদি আদালতের রায়টা পায় তাহলে কেন তাকে শপথটা আপনি পড়তে দিবেন না? তো এই যে সংঘাত তৈরির অপচেষ্টাটা, আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের ভেতরে কেউ না কেউ এই বিষয়গুলোকে ঘোলাচ্ছে। এটা সব সময় হয়, কোনো অভ্যুত্থান হলে অনেক অপশক্তি কিন্তু মাথা চাড়া দেয় ইন্টারনালি। তখন তার মানুষের যে চাহিদাটা, ঢাকাবাসীর চাহিদাটাকে আপনি অপূর্ণ রাখার পেছনে আপনার কি যুক্তি থাকতে পারে? কোনো যুক্তি না। তো আমি মনে করি যে সরকারের এই বুদ্ধিটার শুভ উদয় হবে, শুভ বুদ্ধির উদয় নয়, বুদ্ধিটার শুভ উদয় হবে। তাহলে পরে আমরা ধীরে 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 যে ধ্রুপদী রাজনীতির দিকে যেতে চাই সেটা সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে সরকার তো কোর্টের রায়কে মানেনি, অথবা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা, তারা উচ্চ আদালতের রায়কেও মানেনি। সেক্ষেত্রে আইন আসলে কি বলে? আইনগতভাবে তারা কোনো ইয়েতে পড়ে যাবেন কিনা? আমার তো মনে হয় তারা পড়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে পরবর্তীতে যদি আবারও আইনগত একটা ইস্যু সামনে চলে আসে এবং একটা আবেদন আসে, আমার মনে হয় আদালত এই বিষয়টা সরকারের পক্ষে যাবে না। মানে আইনগত কতটা লঙ্ঘন হয়েছে? আপনি যখন আদালত বলবে যে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই, তখন তো এটা শপথ পড়ানোটা উচিত। এখন আদালতের বক্তব্যের ভেতরে, লেখার ভেতরে কিন্তু কিছু মুনশিয়ানা থাকে, সেই মুনশিয়ানার উপরে পরবর্তীতে আইনজীবীরা সেটা নিয়ে বিতর্ক করবেন, এবং দেখা যাবে যে এখানে সরকার আদালতের এই যে রায়টা, নির্দেশনাটা কতটুকু অমান্য করেছেন এবং অমান্য করবার দায়ে তারা অভিযুক্ত কিনা। সাইম ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি তো মিডিয়া সেলের সদস্য। আমরা দেখলাম যে কিছুদিন আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, অভিযোগ তোলা হয়েছিল বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার। সেক্ষেত্রে আপনার কাছে স্পেসিফিক জানতে চাওয়া যে আসলে কোন দিক থেকে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, এবং আপনারা কেন এটা ঠেকাতে ব্যর্থ হচ্ছেন? ফ্যাসিস্টরা যতদিন ছিল ততদিন মিডিয়াতেও একটা গোষ্ঠী আপনার আবির্ভাব হয়েছিল যারা ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে। তারা সকল অন্যায় অপকর্মকে সহযোগিতা করেছে তাদের নিজস্ব স্বার্থে। এরা সুবিধাভোগী এবং উচ্ছিষ্টভোগী। এদের একটা টার্গেট ছিল কি, বাংলাদেশে যেন গণতন্ত্রটা ফিরে না আসে, শেখ হাসিনার রাজত্বটা যেন চিরস্থায়ী হয়। তাহলে এরা করবে কি, এরা হচ্ছে দালাল শ্রেণীর। এইটা আপনি শুধু মিডিয়াতে তা না, এটা আপনি সকল পেশাতে পাবেন। আইনজীবীদের মধ্যে পাবেন, আপনি চিকিৎসকদের মধ্যে পাবেন, আপনি সকল পেশার ভেতরে সব পেশার মধ্যেই দালাল গোষ্ঠী থাকে। এই দালাল গোষ্ঠী করে কি, আপনার জুলুমবাজদের সাথে থাকে, তারা অর্থনৈতিক সুবিধা লোটে এবং তারা অলিগার্ক হয়ে দাঁড়ায়। এরা করে কি জানেন, এরা হচ্ছে রেজিমকে, শেখ হাসিনাকে, আপনি খেয়াল করে থাকবেন তখন বলা হতো কি, সবাই অপরাধী হলো শেখ হাসিনা, পুত পবিত্র। কেন? তারা একটা বয়ান সৃষ্টির চেষ্টা করতো যে না, শেখ হাসিনা ভালো, শেখ হাসিনাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তারা তাদের যারা সমর্থক তাদেরকে মেরে ফেলতে, বিলীন করে ফেলতো, তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। কেন জানেন? তাদের নিজেদের স্বার্থে। তো মিডিয়ার ভেতরে এভাবে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল।
সেই গোষ্ঠী টার্গেট করেছিল বিএনপিকে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, কারণ বাংলাদেশের মাটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলনটা, এটা আমি বিনয়ের সাথে বলছি, আর কোনো রাজনৈতিক দলের মাধ্যমে পূরণ করতে পারবেন না, শুধু বিএনপির মাধ্যমে পারবেন। কারণ বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের ছাতার নিচে যে সমস্ত আইডিওলজিগুলো মানুষের কাছে নিয়ে গেছে, বাংলাদেশের মানুষ প্রতিদিন ওই আইডিওলজিগুলো, ওই ফিলোসফি, ওই ড্রিমটাই লালন করে, যে আমরা একটু ভালো থাকবো, আমরা একটু ভালো খাবো, আমরা ঘুমাতে পারবো, আমাদের উপরে কেউ নজরদারি করবে না, আমাদের ঘরে কেউ ডাকাতি করবে না, আমরা ন্যায় বিচারটা চাইবো এবং পাবো, আমাদের একটা কথা বলার স্বাধীনতা থাকবে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। আজকে এসে বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান, তিনি এটা বাস্তবায়িত করে চলেছেন এবং এটা পারফেকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং বিএনপি হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যেটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের যারা রক্ষা কবচ, কাস্টোডিয়ান, এই দলটাকে যদি আপনি শেষ না করতে পারেন, তাহলে আপনি কিন্তু রেজিমকে টিকিয়ে রাখতে পারবেন না। সুতরাং টার্গেটটা তাদের ছিল তারেক রহমান, বেগম খালেদা জিয়া, বিএনপি তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে শেষ করতে হলে মিডিয়া ট্রায়াল করতে হবে, তাদেরকে কোনো না কোনোভাবে জনগণের সামনে নেতিবাচকভাবে তুলে ধরতে হবে। সেটাই কিন্তু এই রেজিমের দৌরাত্ম্যটা আছে না, আমি মনে করি না যে ওরকম আছে, কিছুটা তো থেকেই যাবে, একটা লেশ থাকবে, এটা কাটতে সময় লাগবে। কিন্তু তখন 15-17 বছর ধরে যেভাবে তারা বিষয়টাকে গেঁথে দিয়েছে যে তারেক রহমান সাহেবকে সমালোচনা করতে হবে, বেগম খালেদা জিয়াকে খারাপ বানাতে হবে, বাংলাদেশের মাটিতে আপনার এতিমের টাকার জন্য বেগম খালেদা জিয়া জেলে যাবে, এটা কি হাস্যকর কথা ছাড়া আর অন্য কিছু হতে পারে? এটা কি ফাজলামো? সেই ঘটনা তো ওই দেশে ঘটেছে এবং এদেশের এক শ্রেণীর সাংবাদিকরা সেটাকে সমর্থন করেছে। তখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লিখেছে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে লিখেছে। কিন্তু অভিযোগটা উঠেছে কিছুদিন আগের অভিযোগ, মানে এখনকার অভিযোগ যে বিএনপি মিডিয়াটা আমি যাচ্ছি ওটাতে। এখন এটা করতে 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 তারা এমন একটা ব্যবস্থা করে ফেলেছিল, একটা বন্দোবস্ত করে ফেলেছিল যে মিডিয়া মানেই বিএনপিকে শত্রু বানাবে। এখন 5ই আগস্টের পরে তাদের যে ছায়া, তাদের যে ভূতজিন, তারা তো রয়ে গেছে। ওই ভূতজিনগুলো কিন্তু স্টিল বিএনপির বিরুদ্ধে কাজ করছে। আপনি দেখেন বহু জায়গাতে আমরা প্রমাণ পেয়েছি ঘটনার সাথে বিএনপির কোনো রিলেশন নেই, কিন্তু পত্রিকায় চলে আসে বিএনপির নাম। এখন ছিস্ত্র একটা অপরাধী অপরাধ করে, সেটার সাথে বিএনপিকে রিলেট করে। আমি ডিনায়াল প্রসেসে যাচ্ছি না, আমরা একেবারে আসমানের ফেরেশতা নেমে গেছি 5ই আগস্টের পরে, আমরা কোনো ধরনের ভুল করিনি, আমাদের নেতা কর্মীরা কোনো ভুল করেনি, এটা আমি বলছি না। কোথাও কোথাও তো ঘটনা ঘটেছে এবং আমাদের চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিচ্ছেন। এই মুহূর্তে আপনি দেখেন, আপনি এ ধরনের খুব ঘটনার কথা, তথ্যের কথা খুব কম জান, কিন্তু যেটার সাথে বিএনপির কোনো রিলেশন নেই সেখানটাতেও দেখা যায় ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে বিএনপিকে সামনে নেয়। এটা একটা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ করছে, তাদের ভিন্ন এজেন্ডা। তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপিকে দেখতে চায় না, তারা চায় তাদের যে স্বার্থটা সেটা বাস্তবায়ন করবার জন্য। এখন আপনি বলেছেন এই যে মিডিয়া ট্রায়ালের শিকারটা হচ্ছে, এটা আমি মনে করি না বেশি দিন থাকবে। কারণ আমাদের মিডিয়ার মানুষেরা, মিডিয়াতে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, আমাদের বোনগুলো আছেন, যারা দেশকে ভালোবাসেন তারা কিন্তু সঠিক তথ্যটা আবার তুলে নিয়ে আসছেন। এত যে মিডিয়া ট্রায়াল, তারপরও বিএনপির কেন? কিন্তু সেক্ষেত্রে বিএনপির মিডিয়া সেলের আসলে মিডিয়া সেল যে কাজটা করছে, মিডিয়া সেল কিন্তু এটা করবে না যে কেউ আপনার নেতিবাচক একটা সংবাদ করছে ঝাঁপিয়ে গিয়ে তার উপরে তার গর্দান কেটে ফেলবে, বিষয়টা তো তা না। মিডিয়া সেল যেটা করছে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আপনি প্রতিদিন দেখেন আমরা আমাদের তথ্যগুলো মিডিয়া সেলে পোস্ট করছি, মিডিয়া সেলের পেজে করছি, ইউটিউবে করছি, বিভিন্ন জায়গাতে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরছি, আমরা যারা মিডিয়া সেলের সাথে সম্পৃক্ত। এভাবে আমরা মানুষের কাছে, আমরা চাই না কোনো হাঙ্গামা, আমরা চাই যে তথ্যগুলো মানুষের কাছে যাক। এখন তো ভাই আপনাদের অনেক ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা আছে। আপনি বাংলা ভিশন কি যে কেউ একটা মিডিয়া ট্রায়াল করে ফেললো, তথ্য পাঠিয়ে দিল, আপনি কি সেটা সাথে সাথেই দিয়ে দেবেন? দেবেন না। এখানে দায়বদ্ধতার জায়গাটা তৈরি হতে আরেকটু হয়তো সময় লাগবে, পরিপূর্ণ দায়বদ্ধতার জায়গাটা। হয়তো একটা মিডিয়া হাউস দেখা গেল যে তারা পরিপূর্ণভাবে চেষ্টা করছে, আরেকটা মিডিয়া হাউস হয়তো পারছে না, কিন্তু সময়টা আসবে, আমরা যেভাবে চেষ্টা করছি, লিয়াইজোটা আমরা যেভাবে মেনটেন করছি, তাতে একটা সময় আসবে মিডিয়ার জগৎটা অনেক অতীতে, সুদূর অতীতে আমরা যেটা দেখতাম একটা নিরপেক্ষ অবস্থানে থাকে। কারণ আপনি বাংলা ভিশনের একজন সাংবাদিক, আপনাকে আমি বিএনপির হয়ে কাজ করতে দেখতে চাই না। আমি চাই আপনি সঠিক তথ্যটা তুলে ধরেন, আমরা যদি ভুল করি আপনি সেই ভুলটা তুলে ধরেন গঠনমূলকভাবে এবং আমাদেরকে দেখান যে এটা তোমাদের ভুল, আমরা কিন্তু শিখব। আমাদের চেয়ারম্যান বলেছেন আপনারা ডিনাল পদ্ধতিতে যাবেন না,
আপনারা কেউ যদি ধরিয়ে দেয় সেটাকে গুরুত্ব দিয়ে সেখান থেকে সংশোধনের মাধ্যমে আমরা সামনে এগোনোর চেষ্টা করব। তার মানে এটাও আপনাদের একটা দলীয় সংস্কার বলতে পারেন, বলা যায়। চলমান তো যে কোনো বিষয়ে এগুলো আগেও ছিল, হয়তো সামনে আসেনি। 17 বছর তো আমি কথাই বলতে পারিনি আপনার সামনে, তো আপনি তো জানবেন না আমার ভেতরে কি ছিল। আমাদের ভেতরে এগুলো আগেও ছিল, চেয়ারম্যান সাহেব আগেও এই কথাগুলো বলেছেন, আগেও এই কথাগুলো শিখিয়েছেন, বার্তাটা দিয়েছেন। তো আপনারা তো তার মুখটাই বন্ধ করে দিলেন। 2015 সাল থেকে তো তার বক্তব্যটাই বাংলাদেশের কোনো মিডিয়াতে যেতে দেওয়া হলো না, এবং সেটা আদালতের নামে করা হলো। তো সেই জায়গাটাতে হয়তো আপনারা জানতে পারেননি, কিন্তু এই বিষয়টা আমাদের ছিল। সুতরাং এটাকে আমি শুধু সংস্কার হিসেবে দেখব না, বিষয়টা ছিল, এটা আমরা মানুষের সামনে আরো ভালো করে নিয়ে আসছেন। স্যাম ভাই, আমরা আবার একটু জুলাই আন্দোলনের দিকে যেতে চাই। আপনি যেহেতু বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, সেই জায়গা থেকে আপনি পাশাপাশি একজন আইনজীবীও, তা সেই জায়গা থেকে মানবাধিকার আইন সবকিছু মিলে এই জুলাইয়ের যে বিচারটা, তারা তরুণদের যে দল তারা বলছেন যে আমরা জুলাইয়ের বিচারের মানে এই হত্যাকাণ্ডের অথবা এই ঘটনার সাথে সরাসরি যে দল জড়িত বা যারা জড়িত তাদের একটা রোড ম্যাপ তারা চায়। একই সাথে আমরা দেখছি যে জুলাই এই ঘটনায় অনেক আহত আছেন, এতদিন 10 মাস পেরিয়ে গেছে, সেই আহতদের এখন পর্যন্ত তারা রাস্তায় নামছেন। সেক্ষেত্রে বিএনপির তাদের নিয়ে তাদের বক্তব্যটা কি আসলে? প্রথমত হচ্ছে যে বিচার প্রক্রিয়ার যে রোড ম্যাপটা, এটা আমরা সমর্থন করি, যে বিচার প্রক্রিয়ার একটা রোড ম্যাপ থাকুক, কিভাবে হবে, কাদের হবে, কেন হবে, এটা হবার জন্য উপযুক্ত সাক্ষ্য প্রমাণাধি কি থাকবে। শুধুমাত্র আপনি একটা, আমরা দেখেছি যে অনেক আন্দাজে আমাদের এলাকায় বলে যে একটা মামলা দিয়ে দেয়া, এটা আমি সমর্থন করি না, আমার দলও সমর্থন করে না। আমরা আন্দাজে কারো বিরুদ্ধে মামলা দিয়ে দেয়, কোনো একটা অভিনেতা অভিনেত্রীকে শুধুমাত্র তাকে অপমান করবার জন্যে টেনে হিস্ট্রি নিয়ে গিয়ে একটা মামলা বসিয়ে দেয়া, একজন ভালো মানুষ হয়তো না, কিন্তু অ্যাটলিস্ট সে অপরাধটা করেনি, তাকে সেটার সাথে জড়িয়ে দেয়া, এগুলো আমরা সমর্থন করি না। কিন্তু আমরা যেটা মনে করি যে যারা অপরাধ করেছে সুনির্দিষ্টভাবে তালিকা অনুযায়ী তাদেরকে কিভাবে বিচার প্রক্রিয়া আনা যাবে, এটার একটা ব্যবস্থা, এটার একটা রোডম্যাপ থাকতে পারে। কিন্তু দেখেন, বিচার প্রক্রিয়াটা কিন্তু ধাপে ধাপে হয়। আজকে আপনি একটা স্তরে আপনি বিচার করলেন, সেটা কিন্তু উচ্চ স্তর, সর্বোচ্চ স্তর পর্যন্ত যেতে অনেক সময় লাগবে। এই কথা কেউ যদি বলে যে বিচার শেষ না করা পর্যন্ত আমরা কিন্তু কোনো সরকার চাই না, গণতন্ত্র চাই না, আমি মনে করি যে তারা একটু ভুলের ভেতরে আছেন। হয়তো আরও আলোচনা করলে, তাদেরকে বুঝিয়ে বলতে পারলে তারা হয়তো এই যে তাদের একটা ভুল, সেটা থেকে তারা বেরিয়ে আসবেন। তো এটা আমি সমর্থন করি না, সমর্থন করার কোনো সুযোগও নেই। যে বিচার শেষ হবে তারপরে গণতান্ত্রিক সরকার আসবে, আপনি যদি এই সমস্ত কিন্তু যদি শর্ত দিয়ে দেন, আপনি কখনোই কিন্তু যে গণতন্ত্রটা আশা করছেন সেটা আপনি পাবেন না। কারণ গণতন্ত্রের যে পথ চলা, সেটা বাধাগ্রস্ত হবে। সুতরাং যেটা বলছিলাম, যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ভালো, শুরু হোক, ভালো, চলতে থাকুক, ভালো, কিন্তু যেটা হবার সেটা তো হতে হবে। এখন আপনি সকালবেলা নাস্তা করতে বসছেন, আপনি নাস্তা করতে বসছেন, ঘরের আর সবাই তো বসে থাকবে না, তারা তাদের মতো কাজ করবে। তো এই যে প্রতিটি পথ চলা যেটা প্যারালাল, সেগুলো করতে হবে। এখন বিষয় হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনে যে ঘটনাগুলো ঘটেছে গত রেজিমে, সেখানে আমরা হাজার হাজার ছাত্র জনতা, এমনকি শিশুকেও দেখেছি, কেউ গুম হয়েছে, কেউ মারা গেছে, কেউ পঙ্গু হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক যে এখনো এসে যারা পঙ্গুত্বের শিকার, যারা লড়াই করেছে, যারা মৃত্যু থেকে জাস্ট বেঁচে এসেছে, ফিরে এসেছে, তারা এখন পর্যন্ত লড়াই করতে হচ্ছে তাদের চিকিৎসার জন্য। গতকাল কি, আমি তো মানবাধিকার নিয়ে কাজ করছি, আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে, তার পরামর্শে, তার সাথে বহু বছর ধরে মানবাধিকারের কাজ করছি আমি, এবং আমি মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, এবং আমি একটা ফাউন্ডেশন, দেশমাতা ফাউন্ডেশন চালাচ্ছি আজ 7 বছরের উপরে। সেখানটাতে গুম খুন পরিবারগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা, আমরা তাদেরকে শিক্ষা ভাতা দিচ্ছি, মাসিক ভাতা দিচ্ছি, বিভিন্ন সময় চিকিৎসার জন্য সহযোগিতা করছি। প্রশ্নটা যেটা এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা এইভাবে পঙ্গুত্বের শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তারা চিকিৎসাটা পাচ্ছেন না কেন সঠিকভাবে? গতকালও আমার সাথে একজনের কথা হলো, সে আমার কাছে এসছে, তার এই জায়গায় গুলি লেগেছে, জাস্ট মৃত্যু থেকে ফিরে এসছে। আমি ভিডিওটা আপনাকে দেখাবো পরে, যে কিভাবে সে গুলিটা খেয়েছে। এখন তার ভালো চিকিৎসা দরকার, থাইল্যান্ডে তাকে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, এখন সে কাগজপত্র সাজাচ্ছে, কিন্তু কোথাও থেকে সে কোনো সহযোগিতা পাচ্ছে না।
এটা খুব আক্ষেপের বিষয়। এই বিষয়টা আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা কাউকে কটাক্ষ করছি না, বিষয়টা হওয়া দরকার। কেন নজর এড়িয়ে গেল, কেন এরা অগ্রাধিকারটা পাচ্ছে না, এটা খুব দ্রুত যেন সমাধান হয় সে বিষয়ে আমি নিজেও উদ্যোগ নেব। এবং আমি মনে করি যে আমার এই বক্তব্যের মাধ্যমে আপনার দ্বারা যদি সরকারের কাছে তথ্যটা পৌঁছায়, তাহলে পরে তারা যেন আরেকটু মনোযোগী হন, আরেকটু উদ্যোগী হন। তাদের নিয়ে বিএনপির পরবর্তীতে বিএনপি সরকারের অনেক আয়োজন আছে, পরিকল্পনা আছে, অনেক পরিকল্পনা আছে, এবং সেই জায়গাটাতে তো আমি নিজেই আছি। সুতরাং প্রথমত হচ্ছে যে সকলের সুচিকিৎসার ব্যবস্থা করা, এটা আপনাকে কথা দিয়ে যাচ্ছি। এবং আপনার অনুষ্ঠানটা যারা দেখছেন, এ ধরনের পরিবারগুলো যদি দেখে থাকেন, আমি আশ্বস্ত করছি যে প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করবে বিএনপি। দ্বিতীয়ত হচ্ছে যে যে পরিবারগুলো অসহায় হয়ে গেছে, তাদের যে রুটি রুজির একমাত্র ব্যক্তি ছিলেন, তিনি চলে গেছেন কিংবা তিনি পঙ্গু হয়ে গেছেন, তিনি ঘরে বসে আছেন, সেই পরিবারগুলোর জন্য আমরা অর্থনৈতিকভাবে ভালো থাকার ব্যবস্থা করে দেব। তারপরে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেব আমরা। যারা গুম হয়েছেন, যারা মারা গেছেন, যারা পঙ্গু হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে যেন তারা সম্মানিত হন, সে ব্যবস্থাটা আমরা করব। এবং আমরা একটা ন্যারেটিভ গড়ে তোলবার চেষ্টা করছি, এই ঘটনাগুলো যেন আর কখনো ফিরে না আসে। সেক্ষেত্রে মানবাধিকারের উপরে একটা চার্টার নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে, নিজস্ব চার্টারের একটা ব্যাপার আছে। আমরা যেমন জুলাই চার্টারের বিষয়ে চিন্তা ভাবনা করছি, সার্বজনীন মানবাধিকার ঘোষণা আছে ইন্টারন্যাশনালি, এটা আমরা জানি। বাংলাদেশে যেন মানবাধিকারের একটা চার্টার থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মতের মানুষ, পথের মানুষ, বর্ণের মানুষ সেই চার্টারটাকে অনুসরণ করতে পারে। যেমন ধরেন, পুলিশ কাস্টডিতে গেলে একজন মানুষের সাথে সম্মানজনক ব্যবহার করা হবে, তাকে মারধর করা হবে না। এটা কিন্তু এমন একটা অধিকার, যে অধিকারটা ক্ষুণ্ণ করা কোনোভাবেই কোনো যুক্তিতে এটা কিন্তু আসে না। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, এখনো ঘটছে না, আমরা এটা চাই না। পুলিশ কাস্টডিতে একজনকে মারধর, অথচ আদালতের নির্দেশনা আছে কিভাবে আপনি রিমান্ডে গিয়ে প্রশ্ন করবেন কি, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। আমরা এগুলোর উপরও চার্টার করবার চিন্তা ভাবনায় আছি, এবং ঐকমত্যের ভিত্তিতে যেন দেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার অংশগুলো এটার সাথে একত্রিত হয়, এবং যেই সরকার গঠন করুক তাকে সেটার অনুসরণ করেই চলতে হয়। মানবাধিকার দেশে লঙ্ঘিত হোক, এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো দিনই এই বিষয়টা আর ঘটতে দিতে চাইবেন না। কারণ তিনি নিজেই তো মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশে একজন সাবেক সেনাপ্রধান, স্বাধীনতার ঘোষক এবং রাষ্ট্রপতি, তার পরবর্তীতে একজন প্রধানমন্ত্রী, দুজনের সন্তান জনাব তারেক রহমান, সাধারণ একজন মানুষ, উনি এমন কোনো অপরাধ পাপ করে ফেলেননি যে তার উপরে ভয়াবহ জুলুম এবং নির্যাতন করতে হবে। সেটা তো সয়েছেন। আমরা তো কান্নার জায়গা আছে কোথাও গিয়ে, বলার জায়গা কোথাও গিয়ে, তারেক রহমানের তো সেটাও নেই। সেই মানুষটা এটা বোঝেন। সুতরাং মানবাধিকার লঙ্ঘিত হোক, মানুষের ন্যায় বিচার লঙ্ঘিত হোক, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। যাক, আমরাও প্রত্যাশা করি যে আসলে মানুষের ন্যায় বিচার লঙ্ঘিত হোক, এটা কখনোই আর এই নজির বাংলাদেশে কখনো তৈরি না হোক। একই সাথে প্রত্যেকটা মানুষের যে অধিকার আছে সেই অধিকার শতভাগ পূরণ হোক, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করতে চাই। অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে, আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুজন, আপনাকেও। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।